নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সারনেম বা পদবী নিয়ে একটা ভিডিও করেছিলাম। সেই ভিডিওতে অনেকেই দেখলাম প্রশ্ন করেছেন যে আমার অমুক পদবী, তাহলে আমার কাস্ট বা বর্ণ কি হবে, অথবা আমার অমুক পদবী তাহলে আমার গোত্র কি হবে। এখন গোত্র সম্বন্ধে আমাদের সাধারণ লোকের ধারণা কি? ঠাকুরমশাই যখন পুজো করেন, পুজো উৎসর্গ করেন, উৎসর্গের সময় জিজ্ঞেস করেন আপনার গোত্র বলুন। তখন আমরা বাবার কাছ থেকে বা ঠাকুরদার কাছ থেকে যে গোত্রের কথা শুনেছি, আমাদের এই গোত্র, আমরা সেই গোত্রটা বলি। এছাড়া ধরুন উপনয়ন মানে পৈতে বা বিবাহ বা শ্রাদ্ধ শান্তি, সবেতেই গোত্রর প্রয়োজন পড়ে। এমন ধরুন এই হরিদাস পাল নামে কাশ্যপ গোত্রের এক ভদ্রলোক মারা গেছেন। তাহলে ঠাকুরমশাই যখন তার শ্রাদ্ধ করবেন বা শ্রাদ্ধ শান্তির যখন কাজ করবেন, তখন বলবেন তিনি কাশ্যপ গোত্রস্য প্রেতস্য হরিদাস পাল। তাহলে আপনি মরে গিয়ে প্রেত হয়ে গেছেন, ইহলোক থেকে আপনি কিছু নিয়ে যেতে পারেননি, তবুও কিন্তু গোত্র আপনার পিছু ছাড়বে না। আমাদের মধ্যে একটা প্রচলিত ধারণা আছে যে একই গোত্রের স্ত্রী পুরুষের মধ্যে বিবাহ হয় না, অর্থাৎ একই গোত্রের স্ত্রী পুরুষ সম্পর্কে ভাই বোন, সুতরাং তাদের মধ্যে বিবাহ সম্ভব নয়। যদিও হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 সালের হিন্দু ম্যারেজ অ্যাক্টে একই গোত্রের স্ত্রী ও পুরুষের মধ্যে বিবাহে কোনো বাধার কথা বলা নেই। তবে আমরা তো খাপ পঞ্চায়েতের নাম শুনেছি বিভিন্ন সময়ে, কাগজে বা রেডিওতে আমরা কিন্তু এই খাপ পঞ্চায়েতের কথা দেখতে পাই বা খাপ পঞ্চায়েতের কথা শুনতে পাই। এই খাপ পঞ্চায়েত থেকে দিল্লি হাইকোর্টে একটা পিটিশন দাখিল করা হয়েছিল এই 1955 সালের হিন্দু ম্যারেজ অ্যাক্টের অ্যামেন্ডমেন্টের জন্য, এবং অ্যামেন্ডমেন্ট করে যাতে তাতে একই গোত্রের বিবাহকে বন্ধ করা যায়। যদিও দিল্লি হাইকোর্ট এই পিটিশন শুনানির জন্য গ্রাহ্যই করে। এবার ধরুন এই যে গোত্র, এই গোত্রের কথাটা এসছে কোত্থেকে বা গোত্র কি? গয়কার তৈরা ফলা গোত্র। এখন গো কথাটা বললে আমরা সবাই এক বাক্যে বলবো গো। আমরা ছোটবেলায় সংস্কৃতে শব্দরূপ দুলে দুলে মুখস্থ করেছি, গো, গাবো, গাবা। গরু, গো, আর ত্র কথাটা এসছে ত্রাণ থেকে। যেমন ধরুন আমরা জানি মূলত্র, যেটা মূলকে মানে গাছের শেকড় বা মূলকে মাটিতে প্রবেশ করার সময় ঘর্ষণজনিত ক্ষতি থেকে রক্ষা করে। বা ধরুন আতপত্র, যা নাকি আমাদের অর্থাৎ রোদ থেকে ত্রাণ করে, অর্থাৎ কিনা ছাতা। তাহলে এই ত্র কথাটা এসছে ত্রাণ থেকে। তাহলে গো আর ত্র অর্থাৎ গরুকে ত্রাণ, গোলমেলে ব্যাপার বলুন তো। গরুকে আবার ত্রাণ, বন্যার ত্রাণ আমরা শুনেছি, গরুর ত্রাণ কখনো শুনেছেন কি? তবে বৈদিক পুস্তক বা সাহিত্য যদি বা গ্রন্থগুলো যদি আমরা দেখি, তাহলে সেখানে কিন্তু গোত্র শব্দকে বলা হয়েছে গরুর বিচরণ স্থান, মানে হচ্ছে গরু চড়ার জায়গা, তাকে বলা হয়েছে গোত্র। মানে সেই সময় যে সমস্ত ঋষিমণি ব্রাহ্মণ যারা সব পুজো পার্বণ যজ্ঞ যাগযজ্ঞ করতেন, তারা দান হিসাবে প্রচুর গরু পেতেন। এখন সেই গরুগুলো, এত গরুগুলোকে তো তারা ঘাস খাবে, তাদের চড়াতে হবে, সেই চড়াবার জন্য একটা জায়গা দরকার। এখন ধরুন এই জায়গা যদি নির্দিষ্ট না থাকে, তাহলে এখন তো আপনারা কেউ যদি কোনোদিন গিয়ে থাকেন, গরু যেখানে বিক্রি হয়, যাকে আমরা গরু হাট বলি, সেখানে যদি গিয়ে থাকেন, তাহলে দেখবেন গরুর গায়ে কালি দিয়ে নাম্বার লেখা থাকে। তখনকার দিনে তো আর সে ব্যবস্থা ছিল না, গরুর গায়ে নাম্বার লেখা থাকতো না যে এটা দেখে বোঝা যাবে এটা ঋষি বিশ্বামিত্রের গরু বা এটা বশিষ্ঠের গরু, তা তো বোঝা যেত না। তার ফলে একটা নির্দিষ্ট জায়গা নির্দিষ্ট করে দেওয়া হলো। সেই জায়গাটার মধ্যে ধরুন মহর্ষি বিশ্বামিত্রের গরু চলবে, বা কোনো জায়গার মধ্যে ধরুন যমদগ্নি ঋষির গরু চলবে। তাহলে এইভাবে একটা গোত্র বলতে একটা জায়গাকে বোঝাতো। মানে বিশ্বামিত্র গোত্র মানে হচ্ছে বিশ্বামিত্রের গরু, যার যে গরু আছে সেগুলো চড়াবার জন্য যে জায়গা বা নির্দিষ্ট করা হয়েছে, তাকে
বলা হতো বিশ্বামিত্র করত। আবার অনেকের মত হচ্ছে এই গো কথাটা এসছে সংস্কৃত গম ধাতু থেকে, যার মানে হচ্ছে গতি, আর ত্রম হচ্ছে ত্রাণ থেকে, অর্থাৎ বংশের গতিকে বা বংশের ধারাকে বহন করে নিয়ে যাওয়া, মানে বংশকে রক্ষা করা। আমরা যাতে করি বংশ রক্ষা, সেই বংশকে রক্ষা বা ত্রাণ করার জন্য যে পদ্ধতি বা যেভাবে বংশ ধারা বয়ে যায়, সেখান থেকে এই গোত্র, মানে স্বাভাবিকভাবে আমাদের গোত্র তো সেভাবেই চলে। পিতামহ বা প্রপিতামহ, পিতা থেকে আমরা গোত্র, একই গোত্রের হই। আবার কেউ মনে করছেন এই গোত্রের গোটা এই গরুও নয় বা গতিও নয়, এই গোটা এসছে গোলক মানে পৃথিবী থেকে। প্রজাপতি ব্রহ্মা এই পৃথিবীকে ত্রাণ করার জন্য তার কতজন ঋষির সৃষ্টি করেছিলেন, বা ঋষি বা মুনি যাই বলুন, তাদের সৃষ্টি করেছিলেন, যারা এই পৃথিবীর যাবতীয় প্রাণী এবং পৃথিবীকে ত্রাণ করবে। সেইখান থেকেই এই গোত্রের উৎপত্তি। এখন এর কোনটা ঠিক কোনটা ভুল, এ আজকের দিনে দাঁড়িয়ে বলা খুব মুশকিল। তবে প্রচলিত যে ধারণা হলো, সে ধারণা হলো যে 7জন ঋষি বা সপ্তর্ষি, যেমন যার নামগুলো যেমন ধরুন কাশ্যপ, অত্রি, বশিষ্ঠ, বিশ্বামিত্র, গৌতম, যমদগ্নি এবং ভরদ্বাজ। অনেকে আবার এর সঙ্গে শাণ্ডিল্যকেও যোগ করে 8জন করেন। এই 7জন ঋষি থেকেই গোত্রের উৎপত্তি হয়েছে, অর্থাৎ এই 7জনের হচ্ছে গোত্রের উৎস বা গোত্রকারী। আবার এই যে 7জন ঋষি, ধরুন এই 7জন ঋষির কথা যদি আমরা ধরি, এদের জন্ম খুব সম্ভবত হয়েছিল আপনার সত্য যুগে। এখন সত্যর পরে দাপর ত্রেতা পার করে আমরা কলিযুগেরও প্রায় 5000 বছর পেরিয়ে এসেছি। তাহলে এই সত্য যুগের শেষ দিকে যদি আমি ধরি, তাহলে ধরুন এদের জন্ম আজকে থেকে, বা এরা যখন ছিলেন পৃথিবীতে, আজ থেকে 20 লক্ষ বছর আগে তো নয়। তাহলে এই 20 লক্ষ বছর ধরে কিভাবে বংশানুক্রমে এই গোত্রটা চলে এসছে, এর যদি আমাকে এর ব্যাখ্যা জিজ্ঞেস করেন, তাহলে আমার পক্ষে দেওয়া তো খুব মুশকিল। শুধু আমি কেন, স্বয়ং বোম্বে হাইকোর্টও এর ব্যাখ্যা খুঁজে পাননি। 1945 সালে মাধব রাও এবং রাঘবেন্দ্র রাও এর বনাম রাঘবেন্দ্র রাওয়ের যে কেস বোম্বে হাইকোর্টে উঠেছিল, সেই কেসের রায় দিতে গিয়ে এই গোত্র ধারণা সম্বন্ধে বোম্বে হাইকোর্টের যে অবজারভেশন ছিল বা বক্তব্য ছিল, সেটা ছিল ইম্পসিবল টু আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ বোঝা বড় দায়। সত্যিই বোঝা বড় দায়। এই 20 লক্ষ বছর ধরে বংশানুক্রমে তার পিতা থেকে পুত্র বা পৌত্র প্রপুত্র হয়ে কিভাবে যে এই গোত্রটা চলে এসেছে, এটা বলা সত্যি খুব মুশকিল। তবে সাধারণ যে ধারণা হলো সেটা হচ্ছে যে এই যে 7জন ঋষি বা 8জন ঋষির কথা বললাম, এই 8জন ঋষির যে সন্তান সন্ততি, বা শুধু সন্তান সন্ততিও নয়, হয়তো তার যে শিষ্যরা ছিলেন, সেই শিষ্যরা এই ঋষির নামে যে গোত্র, সেই গোত্র পেতেন বা গোত্র বহন করতেন। এখন সেখান থেকে এই গোত্র আস্তে আস্তে বংশানুক্রমে এসছে। এখন শুধু এই গোত্রই নয়, এর সঙ্গে যেটা আপনারা আসবে সেটা হচ্ছে প্রবর। মানে এই গোত্রের যে কোনো গোত্রে, ধরুন বিশ্বামিত্র গোত্র বা কাশ্যপ গোত্র বা যমদগ্নি গোত্র, এই যে গোত্র, এই গোত্রের মধ্যে যদি কোনো ঋষি কখনো নামডাক করে ফেলতেন বা অনেক শিষ্য হতো, তাহলে এই তাদের সন্তান সন্ততি এবং শিষ্য নিয়ে আরেক গোত্রের উৎপত্তি হয়ে যেত। এইভাবে অনেকে মনে করেন যে ব্রাহ্মণদের 51টা, আবার কারো মতে 49খানা গোত্রের তৈরি হয়েছিল। এবং গোত্র কটা এটা যদি বলেন, আপনি যদি মৎস্য পুরাণ দেখেন, তাহলে মৎস্য পুরাণে কিন্তু শতাধিক গোত্রের উল্লেখ আছে। এখন ব্রাহ্মণদের কথা তো হলো, এখন ব্রাহ্মণদের থেকে তো শুধু ব্রাহ্মণ নিয়েই তো ছিল মানুষ, বর্ণ ছিল না। আমরা বর্ণাশ্রম নিয়ে আগে আলোচনা করেছি। এই বর্ণাশ্রম তো ব্রাহ্মণের সঙ্গে ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র সবাই ছিল। এখন ব্রাহ্মণদের এই নিজেদের ছাড়া, নিজেরা
পূজা অর্চনা করা ছাড়াও এসব ক্ষত্রিয় বা বৈশ্যদের হয়ে যাগযজ্ঞ পূজা অর্চনা তারাই করতেন। তাহলে যতদূর মনে হয় এই ক্ষত্রিয় এবং বৈশ্যদের ক্ষেত্রে তাদের যে কুল পুরোহিত বা কুলগুরু যিনি ছিলেন তার গোত্র থেকেই বংশানুক্রমে তাদের ক্ষত্রিয় বা বৈশ্যদের গোত্রের উৎপত্তি হয়েছে। এ তো গেল বৈশ্য বা ক্ষত্রিয়দের কথা। কিন্তু শূদ্র ব্রাহ্মণদের সে সময় বৈশ্য বা ক্ষত্রিয়দের হয়ে পূজা অর্চনা করতে পারলেও শূদ্রদের হয়ে কোনো আচার আচরণ বা কোনো পূজা অর্চনা বা কোনো ধর্মীয় কাজ করা কিন্তু একদম কঠোরভাবে বারণ ছিল। তাহলে এই শূদ্রদের কি গোত্র আছে না গোত্র নেই? সাধারণভাবে মনে করা হয় যদি শূদ্রদের গোত্র নেই, কিন্তু তাহলে আবার একটা বড় মুশকিল আছে। সেটা হচ্ছে আমরা বাঙালিরা কি বর্ণ এটা নিয়ে যদি আমরা দেখতে যাই, তাহলে আমাদের যে দুটো বই আমরা খুঁজে পাবো, যে বইটা সম্বন্ধে সেই সময়কার মধ্যযুগ বলতে পারেন, মধ্যযুগের আমাদের বাঙালিদের বর্ণ ব্যবস্থার কথা বলা আছে, তাতে কিন্তু বাংলায় কিন্তু বৈশ্য বা ক্ষত্রিয় কোনোদিন ছিল না এ কথাই বলা আছে। তাই নয়, এই যে ধরুন বাংলার যে রাজা, ধরুন রাজা শশাঙ্ক বলুন বা পাল বংশের রাজারা বলুন, কেউই কিন্তু নিজেদের কখনো ক্ষত্রিয় বলে দাবি করেননি। তাহলে বাংলায় ক্ষত্রিয় বৈশ্য ছিল না, তাহলে বাংলায় ছিল শুধু ব্রাহ্মণ আর শূদ্র। তাহলে ব্যাপার হচ্ছে তাহলে আমাদের গোত্র কি করে এলো? এখন এইটা বলার আগে আরেকটা জিনিস নিয়ে একটু ভাবা দরকার। সেইটা হচ্ছে যে আমরা যে বললাম যে সমস্ত গোত্রকালীন ঋষিরা ছিলেন তাদের জন্ম হয়েছিল সত্যযুগে, অর্থাৎ আজ থেকে প্রায় 20 লক্ষ বছর আগে। তখন তো বাংলা জাতি তো দূরের কথা, আমাদের বাঙালি জাতি দূরের কথা, বাংলা ভাষারই জন্ম হয়। তাহলে আমাদের গোত্র সেই 20 লক্ষ বছর ধরে কিভাবে এলো? আবার আরেকটা জিনিস যদি আমরা একটু দেখি, যে আমাদের বাংলায় ব্রাহ্মণ যে ছিলেন অরিজিনালি, এটাও তো খুব একটা যুক্তি, নানা জায়গায় অনেক কথা বলা থাকলেও মোটামুটি যে বেশিরভাগ যাদের ধ্যান ধারণা বা যুক্তি আছে, তাতে ব্রাহ্মণরা কিন্তু বাইরে থেকে এসেছিলেন। আমি আগেও আলোচনা করেছি যে আমাদের এই বাংলায় যদি ধরি অস্ট্রিক ভাষাভাষী লোকেরা ছিলেন, তাহলে এই অস্ট্রিক ভাষাভাষী লোকেদের কিন্তু যে সমাজ ব্যবস্থা ছিল তার মধ্যে একটা টোটেমিক ব্যাপার ছিল, একটা টোটেমিক চিন্তা ভাবনা ছিল। এই টোটেমটা কি, এটা নিয়ে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। এখন এই টোটেমটা অনেকেই মনে করেন যে এই টোটেমটা যে শুধু এই অনার্য অস্ট্রিকদের পাশাপাশি লোকেদের বা অনার্য যে সমস্ত আজকাল দিনে এখনো আদিবাসীরা আছেন তাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল তা নয়। এই ভাবধারাটা আর্যদের মধ্যেও কিছুটা পরিমাণে পরিলক্ষিত হয়েছিল। যেমন ধরুন, অনেকে মনে করেন যে এই যে আমাদের গোত্র, যদিও এই টোটেম ভাবনা বা টোটেমিক চিন্তা ভাবনাটা আমাদের গোত্রের সঙ্গে সমতুল্য, তবে আমাদের গোত্র মধ্যে অনেকটাই এই টোটেমিক চিন্তা ভাবনার কিছুটা আভাস আছে। যেমন ধরুন কৌশিক, এই কথাটা নাকি এসছে কুশ থেকে। আবার ধরুন কাশ্যপ, এটা এসছে কচ্ছপ থেকে। আজকে অনেকক্ষণ বলা হলো, আমরা আগামী দিনে বাঙালিদের গোত্র, আমাদের বিশেষত বাংলাদেশ এবং বাঙালিদের গোত্র কিভাবে এলো বা গোত্র কি, সেসব নিয়ে আলোচনা করব। এবং এটা কয়েক এপিসোড ধরেই আমাদের এই আলোচনা করতে হবে, এটা অনেক বড় বিষয়। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।